ভিডিওতে আমরা নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। বিভাগ ক, একের আয় সালোক সংশ্লেষ ঘটে দিনের বেলা। 2 ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসাঙ্গ ফড়িং। 3 প্রদত্ত কোনটি প্রোটিন ভঙ্গক উৎসেচক ট্রিপসিন। 4 দিয়েছে অক্সিজেনের কার্বন ডাই অক্সাইড পরিবহন করা কোন রক্তকোষের কাজ লোহিত রক্তকণিকা। 5 কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখা যায় ফিতাকৃমি। বিভাগ খ, 2 এর এতে বলেছে একটি বাক্যে উত্তর দাও, আইতে বলেছে একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ হয় অর্কিড। 2 এ বলেছে গবলেট কোষ থেকে কি খরিত হয় মিউকাস বা শ্লেষ্মা। 3 এ বলেছে অতিরিক্ত শ্বাসযন্ত্র যুক্ত একটি প্রাণীর নাম কই, শিঙি, মাগুর এই সমস্ত মাছের আছে, তো যে কোনো একটা লিখে দেবে। বিতে আছে শূন্যস্থান পূরণ, বলেছে কোন বিভাগের রক্তকে সার্বিক গ্রহিতা বলা হয় এবি। এই যে বলেছে এবি ব্যক্তিদের শরীরে সব রকম অ্যান্টিজেনই থাকে, তাই এরা যে কোনো গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে, সেই জন্য এরা হলো সর্বজনীন গ্রহিতা। তাহলে বলেছে যে বিভাগের রক্তকে সার্বিক গ্রহিতা বলা হয় এবি। 2 এ দিয়েছে প্রাণী পুষ্টি শেষ পর্যায়কে বহিষ্করণ বলে। 3 এ দিয়েছে বৃক্কের গঠনমূলক কার্যমূলক একক হলো নেফ্রন। সিতে সত্য মিথ্যা বলেছে, আয়তে বলেছে মানুষের বাম ফুসফুসটি 3টি খণ্ডে বিভক্ত। ডান ফুসফুসটি বাম ফুসফুসের তুলনায় কিছুটা বড় এবং 3 খণ্ড বিশিষ্ট ট্রাইলোবড, আর বাম ফুসফুস 2 খণ্ড বিশিষ্ট বাইলোবড। তাহলে বাম ফুসফুস হচ্ছে 2 খণ্ড বিশিষ্ট, এখানে বলেছে 3টি খণ্ডে বাম ফুসফুসটি বিভক্ত, তাই মিথ্যা। 2 এ দিয়েছে অগ্রাশয় একটি মিশ্র গ্রন্থি, সত্য। 3 এ বলেছে বেসোফিল শ্বেত রক্তকণিকা হেপারিন উৎপন্ন করে, এটা সত্য। এই যে বেসোফিল শ্বেতকণিকা হেপারিন নামক রক্ততঞ্চন বিরোধী পদার্থ সৃষ্টি করে রক্তবাহের ভেতর রক্তকে জমাট বাঁধতে দেয় না। ডিতে স্তম্ভ মেলানো আছে, আয়তে অর্ধভেদ্য পর্দা হবে অভিস্রবণ। 2 এ গ্লাইকোলাইসিস ইএমপি পথ। 3 এ গোলকৃমি হবে অন্তঃপরজীবী। 4 এ হৃৎপিণ্ডের প্রসারণ হবে ডায়াস্টোল। বিভাগ গতে আসি। বিভাগ গ এর আইতে বলেছে 3 এর আই বলেছে সালোক সংশ্লেষে জলের 2টি ভূমিকা লেখো। এই যে সালোক সংশ্লেষে জলের ভূমিকা, 3টে ভূমিকা। এক হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আরেকটি কাঁচা মাল হলো জল। জল সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় ক্লোরোফিল অণুকে ইলেকট্রন প্রদান করে। 2 অন্ধকার বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করার জন্য যে হাইড্রোজেনের প্রয়োজন হয় তা জল বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন হয়। আর 3 হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ রূপে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎসও জল। 2 এতে দিয়েছে ক্রেবস চক্রকে টিসিএ চক্র কেন বলা হয়। লিখবে সবাত শ্বসনে যে পর্যায়ে মাইটোকন্ড্রিয়ায় চক্রাকার বিক্রিয়ায় গ্লাইকোলাইসিসে উৎপন্ন পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি অ্যাসিটাইল কোয়ে সম্পূর্ণরূপে জারিত হয়ে 6C, 5C এবং 4C যুক্ত বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড NADH+, H+, FADH2, CO2 জল শক্তি উৎপন্ন করে, তাকে ক্রেবস চক্র বলে। বিক্রিয়ার পথটির আবিষ্কারক হান্স ক্রেবসের নামানুসারে ক্রেবস চক্র নামে পরিচিত। সাইট্রিক অ্যাসিড দিয়ে ক্রেবস চক্র শুরু হয় বলে সাইট্রিক অ্যাসিড চক্র বলে, আর সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল মূলক থাকে বলে একে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা টিসিএ চক্র নামেও পরিচিত। তিরেতে বলেছে বিএমআর এর সংজ্ঞা লেখো। বিএমআর হচ্ছে বেসাল মেটাবলিক রেট। সম্পূর্ণ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ এবং বিশ্রামরত অবস্থায় আরামদায়ক পরিস্থিতিতে পরিপাকযোগ্য খাদ্য গ্রহণের 12 থেকে 14 ঘন্টা পরে কোনো ব্যক্তির প্রতি বর্গমিটার দেহতলে প্রতি ঘন্টায় যে ন্যূনতম তাপশক্তি দেহ থেকে নির্গত হয় তাকে মৌলবিপাক হার বা বিএমআর বলা হয়ে থাকে। বেনেডিক্ট রথ এর যন্ত্রের সাহায্যে বিএমআর পরিমাপ করা হয়। 4 দিয়েছে মানবদেহে লসিকা 2টি ভূমিকা লেখো। এই যে লসিকা আর এই যে ভূমিকা, এক হচ্ছে রক্ত যেখানে পৌঁছতে পারে না লসিকা সেখানে কলাকোষে পুষ্টিদ্রব্য, শ্বাসবায়ু প্রভৃতি সরবরাহ করে। 2 লসিকা মধ্যস্থ লিম্ফোসাইট শ্বেতকণিকা দেহের প্রতিরক্ষায় সাহায্য করে। 3 অন্ত্র থেকে ফ্যাট শোষণে লসিকা সাহায্য করে। 5 দিয়েছে এসএ নোটকে হৃৎপিণ্ডের ছন্দ নিয়ামক বলে কেন। লিখবে এসএ নোট প্রথম স্পন্দন সৃষ্টি করে প্রতি মিনিটে 70 থেকে 75 বার। হৃৎপিণ্ডের ছন্দকে নিয়ন্ত্রণ করে, সেই জন্য একে পেসমেকার বা
হৃৎপিণ্ডের ছন্দ নিয়ামক বলা হয়ে থাকে। তাহলে এসআই নট প্রথম স্পন্দন সৃষ্টি করে হৃৎপিণ্ডের ছন্দকে নিয়ন্ত্রণ করে, সেই জন্য একে হৃৎপিণ্ডের ছন্দ নিয়ামক বলে। 6তে দিয়েছে সন্ধান প্রক্রিয়া দুইটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। এই যে সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব, এক হচ্ছে বেকারি শিল্পে পাউরুটি, কেক প্রভৃতি উৎপাদনে, মদ্য শিল্পে সুরা উৎপাদনে এবং পরীক্ষাগারে ইথাইল অ্যালকোহল প্রস্তুতিতে কোহল সন্ধান প্রভৃতি কোহল সন্ধান ব্যবহৃত হয়। 2 হচ্ছে দই, ল্যাকটিক অ্যাসিড প্রভৃতি প্রস্তুতিতে ল্যাকটিক অ্যাসিড সন্ধান ব্যবহৃত হয়। 7 বলেছে কোন পাচক রসে কোনো উৎসেচক থাকে না, এর একটি কাজ লেখো। এই যে পিত্তরসে কোনো উৎসেচক না থাকলেও থাকে না। পিত্ত লবণ, সোডিয়াম টরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট স্নেহ পদার্থের পাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং অন্ত্রের পরিবেশকে ক্ষারীয় করে। পিত্ত লবণ ফ্যাটের ইমালসিফিকেশন ঘটায়, যকৃৎ ফ্যাটের সঞ্চয় আর প্রোটিন শর্করা সংশ্লেষে সাহায্য করে। আচ্ছা, এইটা শুধু বলবে তাহলে মানে কোন পাচক রসে কোনো উৎসেচক থাকে না, পিত্তরসে। আর এর কাজ হচ্ছে পিত্তরসে পিত্ত লবণ, সোডিয়াম টরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট স্নেহ পদার্থের পাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আর অন্ত্রের পরিবেশকে ক্ষারীয় করে, আর পিত্ত লবণ ফ্যাটের ইমালসিফিকেশন ঘটায়। বিভাগ ঘতে আসি। এখানে বলেছে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের একটা পরিষ্কার চিত্র অঙ্কন করতে বলেছে। তো এই ছবিটা আঁকবে, যে মানব হৃৎপিণ্ডের গঠন, এই যে এই ছবিটা এঁকে দেবে। এখানে দেখাতে বলেছে ত্রিপত্র কপাটিকা, মহাধমনী, ডানালিন্দ, ফুসফুসীয় শিরা। মহাধমনী, ত্রিপত্র কপাটিকা, ডানালিন্দ আর ফুসফুসীয় শিরা। অথবাতে বলেছে একটি নেফ্রনের পরিচিত্র ছবি অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো দেখাতে বলেছে। এই হচ্ছে নেফ্রনের ছবি, এইটা দেখাবে, এখান থেকে দেখিয়ে দেবে। আচ্ছা, এবারে 2-তে আসি। বলেছে মানুষের প্রশ্বাস কৌশল বর্ণনা করো, আর বলেছে ব্যাপন আর অভিস্রবণের দুইটি পার্থক্য লেখো। প্রশ্বাস কৌশল মানে এই যে প্রশ্বাস, যে পদ্ধতিতে বায়ুমণ্ডলের অক্সিজেন সমৃদ্ধ বাতাস ফুসফুসে প্রবেশ করে তাকে প্রশ্বাস বলা হয় থাকে। এটি একটি সক্রিয় পদ্ধতি। প্রশ্বাস প্রক্রিয়ায় এটিপি জাত শক্তির প্রয়োজন হয়। সময়কাল মানবদেহে প্রশ্বাস পদ্ধতিটি সম্পন্ন হতে 1 সেকেন্ড সময় লাগে। পদ্ধতি 1 হচ্ছে মস্তিষ্ক থেকে স্নায়বিক উদ্দীপনা ইন্টারকস্টাল স্নায়ু আর ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে যথাক্রমে বহিস্থ ইন্টারকস্টাল পেশি পাঁজরগুলির মাঝে থাকে আর মধ্যচ্ছদা পেশি বক্ষ গহ্বর উদর গহ্বরের মাঝে থাকে, এখান থেকে পৌঁছায়, ফলে শ্বাসপেশিগুলি সংকুচিত হয়। 2 হচ্ছে মধ্যচ্ছদা সংকুচিত হলে সেটি নিচের দিকে নেমে যায়, ফলে বক্ষ গহ্বর দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। ইন্টারকস্টাল পেশি সংকুচিত হলে বক্ষ পঞ্জরাস্থিগুলি রিবস গুলো বাইরের দিকে আর উপরের দিকে উত্তোলিত হয়। উরুফলক স্টারনাম সামনের দিকে এগিয়ে যায়, ফলে বক্ষ গহ্বর প্রস্থে বৃদ্ধি পায়। 3 হচ্ছে বক্ষ গহ্বর দৈর্ঘ্য আর প্রস্থে বৃদ্ধি পাওয়ার ফলে ফুসফুসের আয়তন বেড়ে যায় এবং অন্তঃপ্লুরা অঞ্চল ও ফুসফুস মধ্যস্থ বায়ুচাপ কমে যায়। বায়ুমণ্ডলের বায়ু চাপের তুলনায় ফুসফুস মধ্যস্থ চাপ 2 মিলিমিটার, মানে পারস্তম্ভের চাপের থেকে 6 মিলিমিটার পারস্তম্ভ কম হয়। 4 হচ্ছে বায়ুমণ্ডল আর ফুসফুসের বায়ুচাপের পার্থক্যের জন্য পরিবেশের অধিক অক্সিজেনযুক্ত বায়ু বহিঃনাসারন্ধ্রের মাধ্যমে নির্দিষ্ট শ্বাসপথে ফুসফুসের বায়ুথলিতে প্রবেশ করে, বেশি চাপ থেকে কম চাপের দিকে। আর পারলে এই ছবিটা একটু এর সাথে দিয়ে দেবে। ওর সাথে দিয়েছে ব্যাপন এবং অভিস্রবণের দুটি পার্থক্য লিখতে হবে। তো ব্যাপন আর অভিস্রবণে, ব্যাপনে কোনো পর্দার প্রয়োজন হয় না, অভিস্রবণে অর্ধবৃত্ত পর্দার প্রয়োজন হয়। আর ব্যাপন হচ্ছে ভিন্ন ঘনত্বযুক্ত এবং সমধর্মী বা ভিন্নধর্মী হয়, আর অভিস্রবণ ভিন্ন ঘনত্বযুক্ত এবং অবশ্যই সমধর্মী হয়। এছাড়া আছে পদার্থ সমস্তের রূপ কঠিন তরল গ্যাসের মধ্যে ঘটে, অভিস্রবণ শুধু দ্রবণের ক্ষেত্রে ঘটে। আর দ্রাবক আর দ্রাব অণু সঞ্চারিত হয়, কেবলমাত্র দ্রাবক অণু সঞ্চারিত হয়। আর ব্যাপনের ক্ষেত্রে সঞ্চারণের অভিমুখ বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বের দিকে সঞ্চারিত হয়, আর অভিস্রবণে কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বের দিকে সঞ্চারিত হয়। তো এখান থেকে যে কোনো দুটো দিয়ে দেবে। অথবাতে বলেছে রক্ততঞ্চন পদ্ধতিটি বর্ণনা করো, আর বাষ্পমোচনকে একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া। বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, বক্তব্যটি ব্যাখ্যা করো।
এই যে রক্ততঞ্চন পদ্ধতি, এটা একটি জটিল পদ্ধতি যা 3টে ধাপে সম্পন্ন হয়। এক হচ্ছে রক্তবাহের সংকোচন, কেটে যাওয়া রক্তবাহের কর্কস্থলের সংস্পর্শে অনুচক্রিকার ভাঙন ঘটে এবং সেরোটোনিন ক্ষরিত হয় যা রক্তবাহের সংকোচন ঘটায়। 2 অনুচক্রিকা প্লাক গঠন, ক্ষতিগ্রস্ত রক্তবাহের উন্মুক্ত কোলাজেন তন্তুর সঙ্গে অসংখ্য অনুচক্রিকা আবদ্ধ হয়ে অনুচক্রিকা প্লাক গঠন করে। এবার বিক্রিয়া, এক হচ্ছে প্রথ্রম্বিন সক্রিয়ক বা থ্রম্বোপ্লাস্টিন গঠন। 2টি পথ বা পদ্ধতি দ্বারা প্রথ্রম্বিন সক্রিয়ক বা থ্রম্বোপ্লাস্টিন গঠিত হতে পারে। একটা হচ্ছে ইন্ট্রিনসিক পদ্ধতি, এই পদ্ধতিতে ক্ষতিগ্রস্ত কলা থেকে কলা থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন হয়। আর এক্সট্রিনসিক পদ্ধতি, এই পদ্ধতিতে বিনষ্ট অনুচক্রিকা থেকে অনুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিন নির্গত হয়। প্রথ্রম্বিন থেকে থ্রম্বিন গঠন, এই পর্যায়ে সর্বপ্রথম থ্রম্বোপ্লাস্টিন Ca2+ এর সঙ্গে বিক্রিয়া করে প্রথ্রম্বিনেজ উৎসেচক তৈরি করে। এই প্রথ্রম্বিনেজ উৎসেচক Ca2+ এর উপস্থিতিতে রক্ততঞ্চন বিরোধী পদার্থ হেপারিনকে নিষ্ক্রিয় করে। এরপরে Ca2+, ভিটামিন কে প্রভৃতির উপস্থিতিতে প্রথ্রম্বিনেজ প্রথ্রম্বিন প্রোটিনকে থ্রম্বিনে পরিণত করে। দ্রবণীয় ফাইব্রিনোজেন থেকে অদ্রবণীয় ফাইব্রিন গঠন, থ্রম্বিন ফাইব্রিনোজেন নামক দ্রবণীয় প্লাজমা প্রোটিনকে অদ্রবণীয় ফাইব্রিনে পরিণত করে। ফাইব্রিন হচ্ছে জালকাকার সূত্রাকার প্রোটিন যাতে বিভিন্ন রক্তকণিকাগুলি জড়িয়ে যায় আর আবদ্ধ হয়ে পড়ে, এর ফলে তঞ্চন পিণ্ড গঠিত হয়। তাহলে থ্রম্বিন প্লাস ফাইব্রিনোজেন, ফাইব্রিন মোনোমার, ফাইব্রিন পলিমার, ফাইব্রিন জালক। আর ওর সাথে বলেছে যে বাষ্পমোচন একটি ক্ষতিকারক প্রক্রিয়া, ব্যাখ্যা করো। তো বাষ্পমোচনের উপকারী ভূমিকা হচ্ছে বাষ্পমোচনের ফলে জাইলেম বাহিকায় জলের টান পড়ে, তা মূলরোম কর্তৃক জল শোষণে সাহায্য করে। রসের স্রোত, বাষ্পমোচনের ফলে পাতায় যে চোষণ চাপের সৃষ্টি হয় তা সরাসরি জলকে বা রসকে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছে দেয়। আর এছাড়া আছে পাতায় অবিরাম জল সরবরাহ করে, লবণ শোষণ, অতিরিক্ত জল নিষ্কাশন এবং উদ্ভিদদেহ শীতল রাখতে সাহায্য করে। এগুলো হচ্ছে বাষ্পমোচনের উপকারী ভূমিকা। এছাড়া ক্ষতিকারক ভূমিকা হচ্ছে জল শোষণের সময় শ্বসনে উৎপন্ন শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহৃত হয়। বাষ্পমোচনের সময় শোষিত জল উদ্ভিদদেহ থেকে নির্গত হওয়ার শক্তির অপচয় ঘটে। অবনমন, গ্রীষ্মকালে মাটিতে জলের অভাব ঘটলেও আলো আর উষ্ণতার প্রভাবে পত্ররন্ধ্র বেশি খোলা থাকে। অতিরিক্ত বাষ্পমোচনে উদ্ভিদ কলায় জলের ঘাটতি দেখা যায়, এর ফলে পাতা নরম শাখা প্রশাখা নুয়ে পড়ে, একে অবনমন বলে। পত্রমোচন, পর্ণমোচী বৃক্ষে অকালে পত্রমোচন ঘটে। তো বাষ্পমোচনের বিভিন্ন উপকারী ভূমিকা থাকলেও কিছু ক্ষতিকারক ভূমিকা থাকায় বিজ্ঞানী কার্টিস তাই বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলে বর্ণনা করেছেন। 3 বলেছে মানব ক্ষুদ্রান্তে কিভাবে পরিপাক ঘটে। আর তার সাথে আছে স্থূলত্বের কারণ। তো মানব ক্ষুদ্রান্তে কিভাবে পরিপাক ঘটে, এখানে ক্ষুদ্রান্তের অংশটুকুই বলে দেবে যে প্রণালিকা পাকস্থলী থেকে বৃহদন্ত্র অবধি বিস্তৃত প্রায় 6 মিটার লম্বা নালীটি হলো ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের 3টি অংশ, একটা হচ্ছে ডিওডিনাম, পাকস্থলী সংলগ্ন ইউ আকৃতি বিশিষ্ট ক্ষুদ্রান্তের অংশটি হচ্ছে ডিওডিনাম বা গ্রহণী। এতে পিত্তনালী ও অগ্ন্যাশয় নালী উন্মুক্ত হয়। 2 জেজুনাম, ডিওডিনামের পরবর্তী 2 থেকে 3 মিটার লম্বা অংশটা হলো জেজুনাম। ইলিয়াম, বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত 3 থেকে 4 মিটার লম্বা নালীটি হলো ইলিয়াম। এটি ইলিওসিক্যাল পেশিবলয় দ্বারা বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত থাকে। পুষ্টিতে ভূমিকা, এক হচ্ছে আন্ত্রিক গ্রন্থি থেকে আন্ত্রিক রস নামক পাচক রস খরিত হয় যা খাদ্য পরিপাকে সাহায্য করে। 2 হচ্ছে পরিপাকের ফলে উৎপন্ন সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল ক্ষুদ্রান্তের ভিলাই নামক গঠন দ্বারা শোষিত হয়। এছাড়াও জল, ভিটামিন, লবণ প্রভৃতি সমস্ত ধরনের খাদ্য উপাদান শোষিত হয়। 3 ক্ষুদ্রান্তের চলনের ফলে খাদ্য উৎসেচকের সঙ্গে মিশে যায়। এর সাথে যেটা রয়েছে যে স্থূলত্বের কারণ এবং লক্ষণ বলো, এটা তো ছায়া প্রকাশনের বই থেকে দিচ্ছি শুভ্রনীল চক্রবর্তীর। এই যে স্থূলতা বা ওবেসিটি, এই যে অতিরিক্ত খাদ্য গ্রহণ, তাহলে তোমার স্থূলত্বের কারণ হলো অতিরিক্ত খাদ্য গ্রহণ, সক্রিয়তাহীন জীবনযাত্রা এবং জিনগত কারণে স্থূলত্ব দেখা যায়। এর ফলে লক্ষণ হচ্ছে এতে রক্তচাপ বৃদ্ধি হয়, ডায়াবেটিস, হৃদরোগ দেখা দেয়। বিএমআই এর মান মানে বডি মাস ইন্ডেক্স এর মান 25-এর উপরে হলে তাকে ওভারওয়েট আর 30-এর উপরে হলে তাকে ওবেসিটি বলে ধরা হয়। অথবাতে রয়েছে উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের 3টি কৌশল বর্ণনা করো।
তিনটে কৌশল বলেছে, তো এখানে ওই যে উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের কৌশল, একটা হচ্ছে পত্রমোচন। অধিকাংশ উদ্ভিদ তাদের রেচন পদার্থকে পাতার কোষে সঞ্চিত করে রাখে। পর্ণমোচী যেমন আমড়া, শিমুল, অশ্বত্থ উদ্ভিদরা বছরে একটা নির্দিষ্ট সময় এবং চিরহরিৎ যারা আম, জাম উদ্ভিদরা সারা বছরই অল্প বিস্তর পাতা ঝরিয়ে রেচন পদার্থ ত্যাগ করে। বাকলমোচন পেয়ারা, অর্জুন, দারুচিনি ছালের বা বাকলের মধ্যে রেচন পদার্থ জমা রাখে, নির্দিষ্ট সময় অন্তর ছাল ত্যাগ করে এরা রেচন পদার্থ বার করে দেয়। আর একটা হচ্ছে ফল মোচন। বিপাকীয় ক্রিয়ায় উৎপন্ন বিভিন্ন জৈব অ্যাসিড উদ্ভিদরা ফলের মধ্যেই জমা রাখে। ফল মোচন করে তারা রেচন পদার্থ ত্যাগ করে, যেমন তেঁতুলের সঞ্চিত টার্টারিক অ্যাসিড, আপেলের সঞ্চিত ম্যালিক অ্যাসিড, আমরুলের ফলে সঞ্চিত অক্সালিক অ্যাসিড, লেবুতে সঞ্চিত সাইট্রিক অ্যাসিড আর উদ্বায়ী তেল প্রভৃতি পাকা ফলের মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে অপসারিত হয়। ওর সাথে আছে তরুক্ষীর এবং গদের একটি করে অর্থকারী গুরুত্ব লেখ্য। এই যে গদের অর্থকারী গুরুত্ব, এক হচ্ছে কাষ্ঠ শিল্পে আর বই বাঁধাই শিল্পে গদ আঠা হিসাবে ব্যবহৃত হয়। দুই হচ্ছে কাগজ প্রস্তুতিতে আর বাড়ির দেয়াল চুনকাম করতে গদ লাগে। আর তরুক্ষীর হচ্ছে এই যে তরুক্ষীর, এক হচ্ছে হিবিয়া ব্রাসিলিয়েন্সিস, ফাইকাস ইলাস্টিকার। তরুক্ষীর থেকে বাণিজ্যিক রবার প্রস্তুত করা হয়, যা থেকে টায়ার, টিউব, ইরেজার, বৈদ্যুতিক সরঞ্জাম প্রভৃতি তৈরি করা হয়। আর দুই হচ্ছে পেঁপের তরুক্ষীরে উপস্থিত প্যাপাইন উৎসেচক প্রোটিন পরিপাকে সাহায্য করে।